গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হলিউডসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর ৬ষ্ঠ পর্ব। গ্রামের সবাই ভাবছে স্যার ম্যাগনাস পাইকে কে খুন করেছে তা জেনে ফেলেছে তারা। দুর্ভাগ্যবশত কারো ধারণাই মিলছে না অন্য কারো ধারণার সঙ্গে। গ্রামের প্রায় সবাই ভালো মতোই জানে লেডি পাইয়ের সঙ্গে স্যার ম্যাগনাসের সম্পর্ক ভালো না। খুব কমই একসঙ্গে দেখা যেত তাদের দুজনকে। তারা যদি কখনো একসঙ্গে গির্জায় যেতেন, সুস্পষ্ট একটা দূরত্ব বজায় রাখতেন নিজেদের মধ্যে। ফেরিম্যানের মালিক গ্যারেথ কাইট তো ইতিমধ্যে বলেই দিয়েছেন হাউসকিপার ম্যারি ব্ল্যাকস্টনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল স্যার ম্যাগনাসের। তিনি আরও বলেছেন স্বামীর সে পরকীয়া মেনে নিতে পারেননি লেডি পাই, তাই তিনি নিজেই শেষ করে দিয়েছেন ওই দুজনকে। তাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে মিসেস ব্ল্যাকস্টন যখন মারা যান তখন লেডি পাই ছুটি কাটাচ্ছিলেন ফ্রান্সে, সেক্ষেত্রে হাউসকিপারকে কিভাবে খুন করলেন তিনি। বলা বাহুল্য প্রশ্নটার জবাব দিতে পারেননি গ্যারেথ কাইট। কেউ কেউ আবার বলছে না, মিসেস ব্ল্যাকস্টনের খুনি আসলে তারই ছেলে রবার্ট ব্ল্যাকস্টন, কারণ মারা যাওয়ার কয়েকদিন আগে তাকে হত্যা করার হুমকি দিয়েছিল ছেলেটা। মাকে খুন করেছে কারণ মায়ের উপর সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছিল সে। স্যার ম্যাগনাস যেভাবেই হোক জেনে ফেলেছিলেন সত্যি কথাটা, তাই তাকেও শেষ করে দিয়েছে ছেলেটা। কেউ আবার বলছে ব্রেন্টের কথা। একা থাকে সে, ওর স্বভাব চরিত্র অদ্ভুত। গ্রামের বাতাসে জোর গুজব যেদিন মারা গেছেন স্যার ম্যাগনাস সেদিন তিনি চাকরি থেকে বরখাস্ত করেছেন ব্রেন্টকে। কেউ বলছে রহস্যময় এক আগন্তুকের কথা। মিসেস ব্ল্যাকস্টনের শেষকৃত্যানুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে। সেদিন যে ভঙ্গিতে হ্যাট পরেছিল সে, সেভাবে হ্যাট পরে না এ গ্রামের কেউই, কারণ ওভাবে হ্যাট দিয়ে নিজের চেহারা আড়াল করতে চায় না কেউ। এমনকি ডক্টর রেডউইংয়ের সহকারী জয় স্যান্ডারলিংকেও সন্দেহ করা হচ্ছে। কেউ কেউ বলছে মেয়েটাকে যতটা সহজ সরল দেখায় আসলে সে সেরকম না, এবং সেটা বুঝতে পেরেছিলেন বলেই ওর বিরুদ্ধে চলে গিয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টন। চাননি তার ছেলে বিয়ে করুক ওই মেয়েকে, ফলে মরতে হয়েছে তাকে। আসল কারণ জেনে গিয়েছিলেন স্যার ম্যাগনাস, ফলে মনে ছিল তিনি। অ্যাপার্টমেন্ট বানানোর অজুহাতে ডিঙ্গেলডেল ধ্বংস করে ফেলার পায়তারা চলছে, এবং সেটা নিয়েও কথা বলছে কেউ কেউ। স্যার ম্যাগনাসের ডেস্কে যে হুমকি চিঠি পাওয়া গেছে সেটার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ এখনো। তারপরে প্রস্তাবিত সেই ল্যান্ড ডেভেলপমেন্টের কথা শুনে সাংঘাতিক ক্ষেপে গেছে অনেকেই। তাদের মধ্যে যেহেতু ভিকার রবিন অজবর্ণ আছেন, তাই সন্দেহের আঙ্গুল তোলা হচ্ছে তার দিকেও। এমনকি বুড়ো জেফ উইভারকেও খুনি বলছে কেউ কেউ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই গ্রামে এমন একজন আছেন স্যার ম্যাগনাসকে খুন করার সব রকমের সম্ভাবনা আছে যার, কিন্তু তার কথা বলছে না কেউ। তিনি ক্ল্যারিসা পাই, ভাইয়ের তুলনায় নিঃস্ব একজন মানুষ। তাকে বারবার অবহেলা করেছেন স্যার ম্যাগনাস, অপমান করেছেন। তারপরেও গ্রামবাসীদের কেন যেন মনে হচ্ছে তিনি খুন করতে পারেন না তার ভাইকে। হতে পারে বিয়ে থা করেননি তিনি, উচ্চাকাঙ্ক্ষা বলে কিছু নেই তার, তাই ভাইয়ের প্রতি কোনো ক্ষোভও নেই। আবার কেউ কেউ বলছে তিনি ধার্মিক একজন মানুষ, এবং ধর্মভীরু কেউ যেমন আত্মহত্যা করতে পারে না তেমন খুন করতে পারে না অন্য কাউকে। কেউ আবার বলছে ক্ল্যারিসা পাই খামখেয়ালি একজন মানুষ, খুন জখম সম্ভব না তার দ্বারা। 50 গজ দূর থেকেও স্পষ্ট দেখা যাবে তার রং করা চুল। কাজেই তিনি যদি খুনের রাতে যেদিন পাই হলে কারো না কারো চোখে অবশ্যই ধরা পড়তেন। তার দেহ কাঠামো অদ্ভুত, না তিনি মোটা, না পুরুষালী, না বেটে। অথচ ওই 3 শারীরিক ত্রুটি যে সম্পূর্ণভাবে অনুপস্থিত তার দেহে সেটাও বলা যাবে না। মোদ্দা কথা, এই গ্রামে তিনি একজন কৌতুকের পাত্রী, আর কৌতুকের পাত্রপাত্রীরা কখনো খুন করতে পারে না। এই মুহূর্তে নিজের বাসায় বসে আছেন তিনি, যা ঘটে গেছে তা না ভাবার চেষ্টা করছেন। গত 1 ঘন্টা ধরে ডুবেছিলেন ডেইলি টেলিগ্রাফের শব্দ ধাঁধায়। তবে ওরকম কোনো ধাঁধার সমাধান করতে সাধারণত 8 ঘন্টা সময় লাগে তার। আজকের একটা ক্লু বলতে গেলে হতবুদ্ধি করে দিয়েছে তাকে, সেটা সমাধান করতে পারছেন না কিছুতেই। 16 complained endlessly about Bobby। জবাবটা 9 অক্ষরে একটা শব্দ, সেটা দ্বিতীয় অক্ষর ও, চতুর্থ অক্ষর আই। ক্ল্যারিসা পাই টের পাচ্ছেন শব্দটা যেন তাকিয়ে আছে তার দিকে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা ধরতে পারছেন না তিনি।
ওটা কি কমপ্লেন শব্দটার সমর্থক কোনো শব্দ, নাকি এমন কোনো বিখ্যাত লোকের নাম যে লোকের নামের প্রথম অংশটা ববি? টেলিগ্রাফ পত্রিকায় যেসব শব্দধাঁধা ছাপা হয় সেগুলো কোনোটাতেই সেলিব্রিটিদের কোনো উল্লেখ থাকে না সাধারণত, তবে কখনো কখনো কোনো ক্লাসিক্যাল লেখক বা আর্টিস্টের উল্লেখ থাকে। সেক্ষেত্রে ববি শব্দটার কি এমন কোনো মানে আছে যা বুঝে বুঝে করেও শেষ পর্যন্ত বুঝতে পারছে না ক্ল্যারিসা? শব্দধাঁধা সমাধান করার জন্য সবসময় একটা পার্কার জটার কলম ব্যবহার করেন তিনি। ছোট্ট একটা কামড় বসালেন সেটাতে, সঙ্গে সঙ্গে যেন জাদুমন্ত্রের মতো সমাধানটা ভেসে উঠল তার চোখের সামনে। যেন এতক্ষণ ধরে ওটার দিকে তাকিয়েছিলেন তিনি, তারপর দেখতে পাচ্ছিলেন না। কমপ্লেন্ট এন্ডলেসলি শব্দটার প্রথমটার থেকে শেষে ডি বাদ দিতে হবে। অ্যাবাউট শব্দটা খুব সম্ভব কোনো অ্যানাগ্রাম হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। আর ববি সম্ভবত একটু অন্যায় হয়ে গেছে কাজটা, ওভাবে কারোর নাম ব্যবহার করা উচিত হয়নি। ক্ল্যারিসা পাই লিখলেন পুলিশম্যান। সঙ্গে সঙ্গে থমকে গেলেন তিনি। স্যার ম্যাগনাসের কথা মনে পড়ে গেছে তার। মনে পড়ে গেছে পুলিশের দুটো গাড়ি যেতে দেখেছেন তিনি গ্রামের রাস্তা দিয়ে। ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসাররা এখনো হয়তো ক্লুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে পাই হলের ভেতরে। ক্ল্যারিসা পাইয়ের ভাই মারা গেছেন, এবার কি হবে পাই হলের? ফ্রান্সিসই সম্ভবত থাকবেন সেখানে। ওই বাড়ি বিক্রি করে দেওয়ার আইনি অধিকার নেই তার, এবং পারিবারিক উপাধিটা এখন চলে যাবে ক্ল্যারিসার ভাতিজা ফ্রেডির কাছে। ওর বয়স মাত্র 15। শেষবার যখন দেখা হয়েছে ছেলেটার সঙ্গে তখন ওকে লঘুচিত্ত আর দাম্ভিক বলে মনে হয়েছে তার, কিছুটা যেন বাবার মতোই। আর এখন ওই ছেলে এখন একজন মিলিয়নিয়ার। ওই ছেলে আর তার মা যদি কোনো কারণে মারা যায়, উদাহরণ হিসেবে ভয়ঙ্কর কোনো গাড়ি দুর্ঘটনার কথাই ধরা যাক, তখন উপাধি বাদে পাই পরিবারের সমস্ত সম্পত্তি চলে যাবে অন্য কারো কাছে। ক্ল্যারিসা পাই টের পেলেন ফ্রেডি আর তার মায়ের মৃত্যু চিন্তা কেন যেন ইন্টারেস্টিং লাগছে তার কাছে। যদিও সেরকম কিছু ঘটার সম্ভাবনা খুবই কম, তারপরও ইন্টারেস্টিং লাগছে। আসলে পাই হলে আবারও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমে মারা গেলেন মেরি ব্ল্যাকিস্টেন, তারপর স্যার ম্যাগনাস পাই, তারপর ক্ল্যারিসা শুনতে পেলেন কেন যেন তার সদর দরজার হাতল মোচড়াচ্ছে। চট করে ভাঁজ করে ফেলেন তিনি পত্রিকাটা, সরিয়ে রাখলেন। তিনি চান না কেউ ভাবুক শব্দধাঁধার মতো খেলায় অংশ নিয়ে তিনি সময়ের অপচয় করছেন, এবং আসলে করার মতো তেমন কোনো কাজ নেই তার। ইতোমধ্যে উঠে দাঁড়িয়েছেন, হাঁটা ধরেছেন রান্নাঘরের উদ্দেশ্যে। খুলে গেল সদর দরজাটা, ভেতরে ঢুকলো ডায়ানা উইভার, অ্যাডাম উইভারের স্ত্রী। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঠিকেঝি হিসেবে কাজ করে। সে মাঝবয়সী এবং অর্থহীন আচরণ বলতে যা বোঝায় সেরকম কিছু সাধারণত দেখা যায় না তার মধ্যে। একটা বন্ধুত্বপূর্ণ হাসি সবসময় যেন লেগে থাকে ঠোঁটের কোণায়। দিনে 2 ঘন্টা ক্লিনার হিসেবে কাজ করে ডক্টর রেডউইংয়ের সার্জারিতে। সপ্তাহের বাকি দিনগুলো ভাগ করে রেখেছে স্যাক্সোবিয়ন এইভনের অন্য কয়েকটা বাড়ির জন্য। ক্ল্যারিসা পাইয়ের বাসায় সপ্তাহে মাত্র একদিন বিকেলবেলায় আসে সে। প্লাস্টিকের বড়সড় একটা ব্যাগ বহন করেছে এই মুহূর্তে। এত গরমেও গায়ে দিয়ে রেখেছে একটা কোট। ক্লিনিং লেডি বলতে যা বোঝায় সেজন্য সেটা নিখুঁত কোনো প্রতিমূর্তি। ক্ল্যারিসার মনে পড়ে গেল ডায়ানা উইভার যে কাজ করে তাকে সেই কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তার ভাই। প্রশ্ন হচ্ছে, স্যার ম্যাগনাস কি আসলেই চেয়েছিলেন তার বাড়িতে গিয়ে হাউসকিপারে কাজ করুক তার আপন বোন, নাকি সেদিন রাতে বোনকে অপমান করতে এসেছিলেন তিনি আসলে? প্রচণ্ড অপমানিত হয়েছিলেন ক্ল্যারিসা। এতখানি যে ভাইয়ের মৃত্যুতে, বলা ভালো নিষ্ঠুর হত্যাকাণ্ডে, একটুও চোট পাননি মনে, বরং সত্যি বলতে কি খুশি হয়েছেন। গুড আফটারনুন মিসেস উইভার, বললেন তিনি। হ্যালো দেয়ার মিস পাই। ক্ল্যারিসা পাই হঠাৎ করে টের পেলেন কোথাও কিছু একটা ঘাপলা হয়েছে। কেমন মনমনা মনে হচ্ছে মিসেস উইভারকে, নার্ভাস দেখাচ্ছে। বললেন, বাড়তি বেডরুমে কিছু কাপড় দিয়ে রেখেছি, ওগুলো ইস্ত্রি করতে হবে, আর তোমার জন্য নতুন 1 বোতল মদ কিনে রেখেছি। সরাসরি কাজের কথা চলে গেছেন ক্ল্যারিসা। যা বলেন তিনি সাধারণত সরাসরি বলেন, ভূমিকায় যেতে চান না। সপ্তাহে 1 দিন 2 ঘন্টা পরিশ্রমের অর্থ বিনিময় দেওয়া সম্ভব না তার পক্ষে মিসেস উইভারকে, তাই অন্য কোনোভাবে প্রতিদান দেন তিনি ওই মহিলাকে। কাজ শুরু করার আগে কোট খুলে ফেলল মিসেস উইভার। আজ এখনো সেটা করেনি সে।
কোনো রকম তাড়াহুড়ো দেখা যাচ্ছে না তার ভাবভঙ্গিতে। কোনো সমস্যা? জিজ্ঞেস করলেন ক্ল্যারিসা। সমস্যা মানে? পাই হলের কথা ভাবছিলাম আর কি। সেখানে যা ঘটেছে, এই গ্রামের মতো কোনো জায়গায় সেরকম ঘটনা এক কথায় ভয়াবহ। 40 বছর ধরে এখানে বাস করছি আমি, কখনো কোনো খুন খারাপের কথা শুনিনি। আজ শুনলাম। প্রথমে বেচারি মেরি, তারপর আপনার ভাই। আমিও সে কথা ভাবছিলাম, এবং কেন যেন খুব হতাশ লাগছে আমার। ভাইয়ের সঙ্গে তেমন ঘনিষ্ঠ ছিল না আমার সম্পর্ক, তারপরও আমার ভাই ছিল সে। একই রক্ত বইছিল আমাদের দুজনের শরীরে। রক্ত! কেঁপে উঠলেন ক্ল্যারিসা। মরার আগে তার ভাইকে একবারের জন্য টের পেয়েছেন মরতে চলেছেন তিনি। পুলিশ হাজির হয়ে গেছে গ্রামে, বলছে ডায়না উইভার। এটা সেটা জিজ্ঞেস করছে সবাইকে, বিরক্ত করছে। ওরা কিছু জানতে পেরেছে কিনা সে ব্যাপারে কিছু জানেন? না, জানি না। ওরা আদৌ কিছু জানতে পেরেছে কিনা তা নিয়েও সন্দেহ আছে আমার। ঘটনাটা ঘটেছে মাত্র গতকাল রাতে। আমি নিশ্চিত এতক্ষণে পাই হল তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে পুলিশ। অ্যাডাম কি বলেছে জানেন? ইতস্তত করছে মিসেস উইভার। যা বলতে চেয়েছিল সেটা বলবে কিনা তা নিয়ে দ্বিধায় ভুগছে হয়তো। শেষ পর্যন্ত বলেই ফেলল। বলেছে কেউ একজন নাকি তলোয়ারে এক কোপে ধর থেকে মুন্ড আলাদা করে দিয়েছে স্যার ম্যাগনাসের। হ্যাঁ, আমিও তাই শুনেছি। ভয়ঙ্কর। হ্যাঁ। তুমি কি কাজ করতে পারবে না আজ, নাকি বাসায় চলে যাবে? না না, ব্যস্ত থাকাটাই মনে হয় ভালো হবে আমার জন্য। রান্নাঘরে গিয়ে ঢুকলো মিসেস উইভার। ঘড়ির দিকে তাকালেন ক্ল্যারিসা। কাজ শুরু করতে 2 মিনিট দেরি করে ফেলেছে মিসেস উইভার। লার্কিন গার্ডওয়ালে গিয়ে মিটিং করে তেমন কোনো লাভ হলো না। নতুন ডেভেলপমেন্ট প্রজেক্টের ব্রোশিওর দেখানো হলো অ্যাটিকাস পান্ডকে। জল রঙে আঁকা হয়েছে সবগুলো ছবি। প্রতিটা ছবিতেই এক একটা হাস্যোজ্জ্বল পরিবার দেখা যাচ্ছে, কিন্তু এমনভাবে স্কেচিং করা হয়েছে যে ভূতের মতো দেখাচ্ছে তাদেরকে। এবং এমন এক আবহ তৈরি করা হয়েছে প্রতিটা ছবিতে যে দেখে মনে হচ্ছে প্রতিটা পরিবার কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে না, বরং নিজেদের স্বর্গের দিকে এগোচ্ছে। অনুমোদন পেয়ে গেছে প্ল্যানিং। কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার কথা আগামী বসন্তে। প্রতিষ্ঠানের সিনিয়র পার্টনার ফিলিপ গার্ডওয়াল জোর দিয়ে বললেন, উল্লেখ করার মতো কোনো জায়গা না ডিঙ্গেলডেল। আরও বললেন, ওখানে যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানানো হয় তাহলে প্রতিবেশীরা উপকৃতই হবে। আসলে ঢেলে সাজানোর সময় হয়েছে আমাদের গ্রামগুলোকে। স্থানীয় পরিবারগুলো যাতে নতুন নতুন বাড়িতে থাকার সুযোগ পায় সে ব্যবস্থা করার সময় হয়েছে। তা না হলে গ্রামগুলো বাঁচাতে পারবো না আমরা। এসব বাগাড়ম্বর চুপচাপ শুনলেন চাপ, কোনো মন্তব্য করলেন না। ফিলিপ গার্ডওয়ালের মতো ব্যবসায়ীরা যদি নিজেদের ঢোল নিজেরা না পেটান তাহলে কে করবে কাজটা? তারা শুধু লাভ করার আশায় বিনিয়োগ করেন, অথচ তাদের প্রতিটা কাজই হয়ে যায় জনহিতকর। ব্রোশিওরে স্মার্ট পোশাক পরিহিত আর ঝকঝকে নতুন গাড়িওয়ালা যেসব পরিবার দেখা যাচ্ছে তাদের কাউকে আদৌ স্থানীয় বলে মনে হচ্ছে না চাবের। ফিলিপ গার্ডওয়ালের বকবকানিও ভালো লাগছে না। তাই পান যখন বললেন আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার নেই, তখন খুশিই হলেন চাপ। রাস্তায় বেরিয়ে এলেন তারা দুজন। তারপর হাসপাতালে গেলেন একসঙ্গে। কিন্তু একটু আশ্চর্যই হতে হলো তাদেরকে। জ্ঞান ফিরে আসা মাত্র নাকি পাই হলে ফিরে যাওয়ার মতো রীতিমতো জোরাজুরি শুরু করে দিয়েছিলেন লেডি পাই। ফলে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছেন কর্তব্যরত ডাক্তার। অজ্ঞতা পাই হলের পথ ধরতে হলো পান্ট, ফ্রেজার আর চাপকে। সেখানে পৌঁছে তারা দেখতে পেলেন বাড়ির বাইরে এখন আর দাঁড়িয়ে নেই পুলিশের কোনো গাড়ি। পান্টের গাড়ি যখন এগিয়ে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখন তিনি খেয়াল করলেন একেবারে স্বাভাবিক দেখাচ্ছে সব। মনেই হচ্ছে না এই বাড়ির মালিক মাত্র গতকাল রাতে খুন হয়েছেন এখানেই। বিকেলের সূর্যটা ঢলে পড়তে শুরু করেছে গাছগুলোর আড়ালে। নিঃশব্দ একটা লস হাউস অতিক্রম করার সময় ইঙ্গিতে ওই বাড়ি দেখালো ফ্রেজার। নিশ্চয়ই ওখানেই থাকতেন মিসেস ব্ল্যাকিস্টেন। এক সময় 2 ছেলে রবার্ট আর টমকে নিয়ে সেখানে থাকতেন তিনি, বললেন পান্ট। একটা কথা ভুলে গেলে চলবে না আমাদের, তার 2 সন্তানের মধ্যে ছোটটা কিন্তু আগেই মারা গেছে। হঠাৎ করে গম্ভীর হয়ে গেল তার চেহারা। অশুভ কিছু একটা আছে এখানে। কেন বললেন কথাটা? কারণ অস্বাভাবিক অনেকগুলো মৃত্যুর সাক্ষী হয়ে আছে এই জায়গা।
পাই হলের বাইরে গাড়ি থামালো ফ্রেজার। চাব আগেই তার গাড়ি নিয়ে হাজির হয়ে গেছেন, অপেক্ষা করছিলেন পান্ডের জন্য। ফ্লাওয়ার বেডের মাটিতে যে জায়গায় হ্যান্ডপ্রিন্ট পাওয়া গেছে, যেখানে পুলিশের টেপ ঝুলছে নিস্তেজভাবে। প্রিন্টটা কার ভাবল ফ্রেজার। ব্রেন্টের হতে পারে, আবার অন্য কারও হতে পারে। সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়লেন পান্ড। পার্সিয়ান রাগ সরিয়ে ফেলা হয়েছে, ধুয়ে ফেলা হয়েছে মেঝের টালি পাথর, গায়েব হয়ে গেছে আর্মার স্যুটটাও। পুলিশ তলোয়ারটা নিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। খুনের কাজে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা, কিন্তু আর্মার স্যুটটা কেন নিয়ে গেল তারা, সেটা ঠিক বোঝা গেল না। সারা বাড়ি স্তব্ধ হয়ে আছে। লেডি পায়ের কোনো চিহ্ন নেই কোথাও। ইতস্তত করছেন চাপ, কিভাবে কি করবেন সেটা বোধহয় বুঝতে পারছেন না। একদিকের একটা দরজা খুলে গেল এমন সময়। লিভিং রুম থেকে বেরিয়ে এলো একজন লোক। তার বয়স 40-এর কাছাকাছি। মাথায় কালো চুল, গোফের রং কালো, পরনে নীল একটা ব্লেজার, সামনের দিকে পকেটে একটা ক্রেস্ট আছে। কেমন অলস ভঙ্গিতে হাঁটছে সে। একটা হাত ঢুকিয়ে রেখেছে পকেটে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। লোকটাকে দেখা মাত্র অপছন্দ করে ফেলল ফ্রেজার। 3 জন আগন্তুককে হলে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হলো লোকটা, এবং সে ভাব গোপন করার কোনো চেষ্টা করল না। দাবি জানানোর কায়দা জিজ্ঞেস করল, আপনারা কারা? ঠিক এই কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আমি আপনাকে, বললেন চাপ। চেহারা দেখে বোঝা যাচ্ছে রেগে গেছেন তিনি। আমি পুলিশে আছি। ওহ, চেহারা ঝুলে পড়ল লোকটার। আমি ফ্রান্সিসের, লেডি পায়ের বন্ধু। ওর দেখভাল করার জন্য লন্ডন থেকে এসেছি। খবর পেয়েছিলাম এখন দেখাশোনা করা দরকার ওকে। আমার নাম ডাটফোর্ড, জন ডাটফোর্ড। আপনারা জানেন কিনা জানি না, ভীষণ মুষড়ে পড়েছে সে। এক কদম আগে বাড়লেন পান্ড। মিস্টার ডাটফোর্ড, খবরটা আপনি জানলেন কি করে? কোন খবরে কথা বলছেন? ম্যাগনাসের হত্যাকাণ্ড? আমাকে ফোন করেছিল ফ্রান্সিস। আজ? না, গতকাল রাতে, পুলিশে খবর দেওয়ার পরেই। তখন ওর কণ্ঠ শুনে ওকে কেমন হিস্টেরিয়াগ্রস্তের মতো মনে হচ্ছিল আমাকে। সঙ্গে সঙ্গে রওনা দেই আমি, তবে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। আজ সকালে আমার একটা মিটিং ছিল তো, তাই লাঞ্চ টাইম নাগাদ এসেছি এখানে। তবে আসার পর একটা মুহূর্ত দেরি করিনি। ফ্রান্সিসের অবস্থা বোঝা মাত্র ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি। সে একটু ধাতস্থ হওয়ার পর ওকে ফিরিয়ে এনেছি হাসপাতাল থেকে। যা হোক, এখন ওর সঙ্গে আছে ওর ছেলে ফ্রেডি। এই কদিন সাউথ কোস্টে বন্ধুদের সঙ্গে ছিল সে। বাবার মৃত্যুর খবর শুনে ফিরে এসেছে। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। লেডি পায়ের এত বন্ধু থাকতে তাদের সবাইকে বাদ দিয়ে শুধু আপনাকে খবর দিতে গেলেন কেন তিনি? আপনি কে? পান্ড। পান্ড নামটা জার্মান মনে হচ্ছে। আপনাকেও জার্মান মনে হচ্ছে আমার। কি করছেন আপনি এখানে? মিস্টার পান্ড আমাদেরকে সাহায্য করছেন, সংক্ষেপে বললেন চাপ। ওহ, ঠিক আছে। কি যেন জিজ্ঞেস করছিলেন আপনি? আমাকে কেন খবর দেওয়া হয়েছিল? একটু আগেই তেজ দেখিয়েছে জ্যাক ডাটফোর্ড, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে জুৎসুই কোনো উত্তরের সন্ধান করছে মনে মনে। কারণ আমার মনে হয় একসঙ্গে লাঞ্চ করেছিলাম আমরা, আর তাই আমাকেই। ওর সঙ্গে স্টেশন পর্যন্ত গিয়েছিলাম আমি, এমনকি ওকে ট্রেনেও তুলে দিয়েছিলাম। সে কারণে হয়তো আমার কথায় ঘুরপাক খাচ্ছিল ওর মনে। পান্ড বললেন, তার মানে যেদিন খুন হয়েছে স্যার ম্যাগনাস, সেদিন সকালে লন্ডনে আপনার সঙ্গে ছিলেন লেডি পাই? হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেলল ডাটফোর্ড। ভাবখানা এমন, যা বলতে চেয়েছিল তার চেয়ে বেশি বলে ফেলেছে। লাঞ্চ বলতে আসলে বিজনেস লাঞ্চ বুঝিয়েছি আমি। স্টক, শেয়ার, ইনভেস্টমেন্ট এসব নিয়ে কিছু উপদেশ দিয়েছি আমি ওকে। লাঞ্চের পর কি করলেন আপনি মিস্টার ডাটফোর্ড? এইমাত্র বললাম। বলেছেন লেডি পাইকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আমরা জানতে পেরেছি শেষ বিকেল নাগাদ বাথে পৌঁছেছিলেন তিনি, আর পাই হলে পৌঁছান রাত 9:30টার দিকে। তার মানে আমি অনুমান করে নিতে পারি গতকালের বিকেলটা একসঙ্গে কাটিয়েছেন আপনারা দুজন। হ্যাঁ, ঠিক। চেহারা দেখে বোঝা যাচ্ছে ডাটফোর্ডে অস্বস্তি বাড়ছে। আসলে কিছুক্ষণ উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি করেছি আমরা। কি যেন ভাবলো সে একটা মুহূর্ত। একটা গ্যালারিতে গিয়েছিলাম, রয়্যাল একাডেমি।
কি দেখলেন? এমনি কয়েকটা পেন্টিং, নিরানন্দ জিনিস, উল্লেখ করার মতো কিছু না। লেডি পাই বলেছেন তিনি নাকি কেনাকাটা করতে গিয়েছিলেন। হ্যাঁ, তখনও ওর সঙ্গে ছিলাম আমি, তবে দোকানে ঢোকা পর্যন্তই। আসলে কিছু কেনেনি সে, শপিং করা মুড ছিল না ওর গতকাল। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে মিস্টার ডার্টফোর্ড, দয়া করে কিছু মনে করবেন না, অথবা করলেও ক্ষমা করে দিবেন আমাকে। আপনি বলেছেন লেডি পাই আপনার বন্ধু, স্যার ম্যাগনাসের সঙ্গেও কি বন্ধুত্বের সম্পর্ক ছিল আপনার? না, ছিল না। মানে তাকে চিনতাম আমি, বেশ পছন্দও করতাম। তবে আমি আর ফ্রান্সিস একসময় একসঙ্গে টেনিস খেলতাম। একসঙ্গে টেনিস খেলতে গিয়ে আমাদের পরিচয় এবং বন্ধুত্ব, আর সে কারণে ম্যাগনাসের সঙ্গে যতবার দেখা বা কথা হয়েছে আমার, তার চেয়ে অনেক বেশি হয়েছে ফ্রান্সিসের সঙ্গে। কিন্তু আমাদের মেলামেশা বা দেখা সাক্ষাৎ নিয়ে যে আপত্তি করতো ম্যাগনাস, তেমনটা না। লোকটা আসলে খেলাধুলা তেমন একটা পছন্দ করতো না। লেডি পাই এখন কোথায় জিজ্ঞেস করলেন চাপ। ওর ঘরে, উপরতলায় শুয়ে আছে। ঘুমাচ্ছেন? মনে হয় না, কয়েক মিনিট আগে যখন দেখা হলো ওর সঙ্গে তখন ঘুমাচ্ছিল না। তাহলে তার সঙ্গে দেখা করতে হয় এখনই? জবাব দিলেন না চাপ, কটমট করে তাকিয়ে আছেন ডার্টফোর্ডের দিকে। যা বুঝবার বুঝে নিল ডার্টফোর্ড। ঠিক আছে, চলুন উপরতলা নিয়ে যাই আপনাদেরকে। আধশোয়া ভঙ্গিতে নিজের বিছানায় বসে আছেন লেডি পাই। পরনে ড্রেসিং গাউন, শ্যাম্পেন খাচ্ছেন তিনি। বিছানার পাশে একটা আইস বাকেট রাখা আছে, সেটার ভেতর থেকে কিছু বেরিয়ে আসছে শ্যাম্পেনের বোতলটা। আধখালি একটা গ্লাস রাখা আছে বালতিটার পাশে। লেডি পাইকে তার স্বামীর মৃত্যুতে উৎসব করছেন, ভাবল ফ্রেজার। এই মুহূর্তে ঠিক কি ভাব খেলা চলছে তার চেহারায় ঠাহর করা মুশকিল। তবে এটা বোঝা গেল পুলিশের লোক তার ঘরে হাজির হওয়ায় বিরক্ত হয়েছেন তিনি। আরও বোঝা গেল তিনি জানতেন পুলিশের লোক একসময় না একসময় দেখা করবেই তার সঙ্গে। ঘরে তিনি একা না, টিনেজার একটা ছেলে ক্রিকেটারদের মতো সাদা পোশাক পরে বসে আছে একটা চেয়ারে। পায়ের উপর পা তুলে দিয়েছে, বোঝা গেল ছেলেটা ফ্রেডি, লেডি পাইয়ের একমাত্র সন্তান। ওর মাথায় মায়ের মতো একই রকম কালো চুল, কপালের উপর থেকে সরিয়ে রেখেছে সেগুলো। মায়ের মতোই অহংকারী দৃষ্টি ওর চোখে। একটা আপেল খাচ্ছে সে। মা বাবা ছেলের কাউকে দেখে মনে হচ্ছে না যা ঘটে গেছে তাতে তেমন কোনো দুঃখ পেয়েছেন, বরং মনে হচ্ছে ফ্লু হয়েছে লেডি পাইয়ের, আর তাকে দেখতে এসেছে তার ছেলে। পরিচয় করে দেওয়ার কাজটা করতে হলো ডার্টফোর্ডকে। ইনি ডিটেকটিভ ইন্সপেক্টর চাপ, বাদ পুলিশের একজন অফিসার। গতকাল রাতে খুব অল্প সময়ের জন্য কথা হয়েছে আমাদের। মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে লেডি পাইকে বললেন চাপ। আপনাকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তখন ছিলাম আমি। ও হ্যাঁ, লেডি পাইয়ের কর্কশ কণ্ঠে আগ্রহের লেশ মাত্র নেই। আর ইনি হচ্ছেন মিস্টার পান্ট, বলল ডার্টফোর্ড। পন্ট না, পান্ট, মাথা ঝাঁকালেন পান্ট। পুলিশকে সাহায্য করছি আমি, আর আমাকে সাহায্য করছি আমার সহকারী জেমস ফ্রেজার। তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চান তারা। এখন গুরুত্বহীন হয়ে পড়েছে ডার্টফোর্ড। তারপরও এমনভাবে কথাটা বলল, শুনে মনে হলো সে না বলে দিলে লেডি পাইয়ের পক্ষে বোঝা সম্ভব না কেন এখানে এসেছেন চাপ আর পান্ট। যদি বলো তো এখানেই থাকতে পারি আমি। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ডার্টফোর্ড, জবাবটা দিয়ে দিলেন চাপ। যদি দরকার হয় আপনাকে ডাকবো আমরা। কিছু মনে করবেন না, এই অবস্থায় ফ্রান্সিসকে একা ছেড়ে যাওয়াটা উচিত হবে না আমার। চিন্তা করার কিছু নেই, তাকে বেশিক্ষণ বিরক্ত করব না আমরা। জ্যাক, আমি সামনে নিতে পারবো। পিঠে নিচে রাখা 2-3টা কুশনে আরাম করে ভর দিলেন লেডি পাই। তাকালেন তিনি অনাকাঙ্ক্ষিত দর্শনার্থীর দিকে। আমার মনে হয় আলোচনা যত জলদি শেষ করে ফেলা যায় তত ভালো। ফ্রেজার তাকিয়ে আছে ডার্টফোর্ডের দিকে। আবার স্পষ্ট অস্বস্তি দেখা দিয়েছে লোকটার চেহারায়। ভাবখানা এমন, লেডি পাইয়ের সঙ্গে গতকাল লন্ডনে যা যা করেছে বলে জানিয়েছে একটু আগে, সেগুলো তাকে বলে দিতে পারলে যেন বাঁচে। আসলে সে চাইছে যা বলেছে ঠিক একই কথা যেন বলেন লেডি পাই। কিন্তু ফ্রেজার জানে সেটা কখনই হতে দেবেন না পান্ট। আগেই আলাদা করে ফেলেন তিনি সন্দেহভাজনদের। তাদের একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলিয়ে দেখেন কোথাও কোনো গরমিল পাওয়া যাচ্ছে কিনা।
তার কর্মপদ্ধতি সেরকম। শেষ পর্যন্ত লেডি পায়ের বেডরুম ছেড়ে বেড়ে যেতে হলো ডাটফোর্ডকে। দরজাটা লাগিয়ে দিলেন চাপ, আর ঝটপট 3টা চেয়ারের ব্যবস্থা করে ফেলল ফ্রেজার। বেডরুমটা বেশ বড়, আসবাবের কোনো অভাব নেই এখানে। জানালায় ঝুলানো হয়েছে লম্বা লম্বা পর্দা, মেঝের সঙ্গে লুটোপুটি খাচ্ছে সেগুলো। পুরো কার্পেট আছে মেঝেতে, ওয়ার্ড্রোব আছে, একটা অ্যান্টিক ড্রেসিং টেবিল আছে। সে টেবিলের উপর বোঝাই হয়ে আছে হরেক রকমের বোতল, বক্স, বোল আর ব্রাশ। ভিক্টোরিয়ান একটা আবহ আছে সারা ঘরে। ফ্রেজার চার্লস ডিকেন্সের একজন ভক্ত। ওই অ্যান্টিক টেবিল দেখা মাত্র গ্রেট এক্সপেকটেশন এর মিস হ্যাভিশামের কথা মনে পড়ে গেছে ওর। বসে পড়লেন পান্ট। হয়তো খারাপ লাগবে আপনার, তারপরে বলছি, আপনার স্বামীর ব্যাপারে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে। বুঝতে পেরেছি, খুন খারাপে বিভৎস একটা ব্যাপার। বলুন, যা বলবেন। আপনার ছেলে যদি চলে যায় তাহলে ভালো হয়, কিন্তু আমি থাকতে চাই এখানে, প্রতিবাদ করা ভঙ্গিতে জোর গলায় বলে উঠল ফ্রেডি। সত্যিকারে কোনো গোয়েন্দার সঙ্গে কখনো দেখা হয়নি আমার, কথা হয়নি। উদ্ধত দৃষ্টিতে তাকালো পান্ডের দিকে। আপনার নামটা বিদেশি হলো কি করে? আপনি কি স্কটল্যান্ড ইয়ার্ডে কাজ করেন? এভাবে কথা বলো না ফ্রেডি, বললেন লেডি পাই। ইচ্ছা করলে থাকতে পারো তুমি, কিন্তু বিরক্ত করা যাবে না, আর কথার মাঝখানে কথা বলা যাবে না। আবারও তাকালেন তিনি পান্ডের দিকে। শুরু করুন। চশমা খুললেন পান্ট, কাঁচ মুছলেন, তারপর আবার পরে নিলেন। ফ্রেজার বুঝতে পারছে কিশোর বয়সী একটা ছেলের সামনে খুন খারাপি নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করছেন তিনি। আসলে কম বয়সী ইংরেজ ছেলে মেয়েদের সামনে সংকোচ বোধ করতে থাকেন তিনি, বিশেষ করে যারা এখনো ভাবে তিনি কোনো শত্রু দেশের মানুষ, তাদের সামনে। প্রথমে জিজ্ঞেস করব, আপনার স্বামীকে হুমকি দিয়ে কেউ কি কিছু বলেছিল ইদানিং? হুমকি? তিনি কি গত কয়েকদিনের মধ্যে এমন কোনো চিঠি বা টেলিফোন কল পেয়েছিলেন যেটাতে প্রাণনাশী হুমকি দেওয়া হয়েছিল তাকে? খাটের পাশে একটা টেবিল আছে, সেটার উপর রাখা আছে বড় একটা সাদা টেলিফোন। জবাব দেওয়ার আগে ওটার দিকে তাকিয়ে নিলেন ফ্রান্সিস। না, কেউ আমার স্বামীকে হুমকি দেবে কেন? একটা ডেভেলপমেন্ট কোম্পানির কাজ শুরুর কথা ছিল। ওহ, ডিঙ্গেলডেলের কথা বলছেন আপনি? ওই ব্যাপারে আসলে তেমন কিছু জানা নেই আমার, তবে আমি একবার শুনেছিলাম ম্যাগনাসজি বলেছিল ঘটনাটা জানাজানি হলে নাকি মাথা গরম করতে পারে গ্রামের কেউ কেউ। এই গ্রামের বেশিরভাগ মানুষের মন আসলে ছোট, তাই বলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দেবে ম্যাগনাসকে, আমার সেরকম মনে হয় না। কিন্তু আপনার স্বামীর স্টাডিতে ডেস্কের উপর একটা চিঠি পেয়েছি আমরা, বললেন চাপ। যে পাঠিয়েছে সে তার নামটা লেখেনি, আর বড় কথা চিঠিটা টাইপ করা হয়েছে, এবং সেটা পড়ে আমরা ধরে নিতে বাধ্য হয়েছি প্রেরক যে কোনো কারণেই হোক সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছিল স্যার ম্যাগনাসের ওপর। কেন? কারণ সে হুমকি দিয়েছে আপনার স্বামীকে। তার ডেস্কের ড্রয়ারে একটা সার্ভিস রিভলভারও পেয়েছি আমরা। ওই ব্যাপারে আসলে কিছু জানা নেই আমার, তবে রিভলভারটা সবসময় দেয়াল সিন্ধুকের ভেতরেই রাখত ম্যাগনাস। আর কোনো হুমকি চিঠির ব্যাপারে আমাকে কিছু জানায়নি সে। পান্ড বললেন, গতকাল লন্ডনে গিয়ে কি করেছেন আপনি জিজ্ঞেস করতে পারি? আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, তবে যে বা যারা স্যার ম্যাগনাসের কাছের লোক ছিলেন তাদের সবার ব্যাপারে খোঁজ খবর করছি আমরা। আপনার কি ধারণা মা জড়িত আছে হত্যাকাণ্ডটার সঙ্গে? আগ্রহী কণ্ঠে বলে উঠল ফ্রেডি। মাই খুন করেছে বাবাকে? অবজ্ঞা দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন ফ্রান্সিস পাই। ফ্রেডি, চুপ করো। পান্ডের দিকে আবার তাকালেন তিনি। আপনারা আসলে বারবার একই কথা জিজ্ঞেস করছেন আমাকে। গতকাল কোথায় কোথায় গেছি, আমি কি কি করেছি, সেসব নিয়ে ডিটেকটিভ ইন্সপেক্টরের সঙ্গে আগেই কথা হয়েছে আমার। তারপর যখন জিজ্ঞেস করছেন বলছি। কার্লোটাস নামের একটা রেস্টুরেন্টে আছে লন্ডনে, চেনেন কিনা জানি না। গতকাল সেখানে জ্যাক ডার্টফোর্ডের সঙ্গে লাঞ্চ করেছি আমি। কিছু ব্যবসায়িক আলাপ ছিল আমাদের। আসলে টাকা পয়সার ব্যাপার তেমন একটা বুঝি না আমি। জ্যাক গতকাল খুব সাহায্য করেছে আমাকে। কখন লন্ডন ছেড়েছেন আপনি? 7:40 ট্রেনে। যা হোক, লাঞ্চের পর কেনাকাটা করতে বের হই আমি, তবে শেষ পর্যন্ত কিছু কেনা হয়নি আমার। বন্ড স্ট্রিট ধরে হেঁটেছি কিছুক্ষণ, ফোর্টনাম অ্যান্ড মেইসনে গিয়েছি। সময়ের অপচয় করার জন্য লন্ডন আদর্শ একটা জায়গা, মন্তব্য করলেন পান্ট। আপনি বোধহয় গতকাল একটা আর্ট গ্যালারিতেও গিয়েছিলেন, তাই না? না, যাইনি।
মুড ছিল না আসলে। তার মানে ডার্টফোর্ড মিথ্যা কথা বলেছে। কিন্তু ওই ব্যাপারে কেউ কিছু বলার আগেই বেজে উঠল টেলিফোন। বেডরুমেরটা না, নিচতলার কোনো একটা। ভ্রু কুচকে গেল ফ্রান্সিসের প্রায়ের। বিছানার পাশের ফোনটার দিকে তাকালেন তিনি, তারপর তাকালেন ছেলের দিকে। ফ্রেডি, একটু যাও না, কলটা রিসিভ করো। যেই ফোন করে থাকুক তাকে বলো আমি বিশ্রাম নিচ্ছি এবং এখন কারোর সঙ্গে কথা বলা সম্ভব না আমার পক্ষে। কেউ যদি বাবাকে ফোন করে থাকে তাহলেও বলে দিও কথা বলা সম্ভব না তোমার বাবার পক্ষে, কথাটা মিথ্যা না। ঠিক আছে। বেরিয়ে গেল ফ্রেডি। ওর চেহারা দেখে বোঝা গেল এইভাবে চলে যেতে ভালো বলা বেজার হয়েছে সে। এখনো বাজছে নিচতলার ফোনটা। বদ্ধ বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে ক্রিং ক্রিং আওয়াজ। মিনিট খানিক পর থেমে গেল সেটা। এই বাড়িতে টেলিফোন লাইনের সমস্যা আছে, বললেন ফ্রান্সিস পাই। এই বাড়ির বয়স অনেক, এটা সেটা বিভিন্ন সমস্যা লেগেই আছে এখানে। এখন সমস্যা করছে টেলিফোন, আর গত মাসে ঝামেলা করছিল ইলেকট্রিসিটি। কাঠ দিয়ে অনেক কিছু বানানো হয়েছে এই বাড়িতে, সেগুলোর বেশিরভাগই পচে গেছে। ডিঙ্গেল ডেলে ব্যাপারটা নিয়ে এই গ্রামের অনেকেই নাখুশ, কিন্তু এখানে আসলেই নতুন নতুন বাড়ি বানানোটা হয় দরকার পড়েছে। আধুনিক সুযোগ সুবিধা আছে এমন কোনো বাড়ি বাদ দিয়ে কয়েকশো বছরের পুরনো কোনো বাড়িতে কে থাকতে চায় বলুন? ওরকম প্রাচীন কোনো বাড়িতে থাকতে কেমন লাগে আপনারা যারা থাকেননি অথবা থাকেন না তারা কখনো বুঝতে পারবেন না। ফ্রেজারে মনে হচ্ছে সূক্ষ্ম কৌশল খাটিয়ে মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন লেডি পাই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল গতকাল লন্ডনে কি করেছিলেন তিনি। সেটার জবাব না দিয়ে পাই হল আর ডিঙ্গেল ডেল নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি। কিন্তু ওসব ব্যাপারে পান্ডের কোনো আগ্রহ আছে বলে মনে হলো না। বললেন, গতকাল রাতে ঠিক কখন ফিরে এসেছিলেন আপনি পাই হলে? দাঁড়ান, একটু ভেবে দেখি। ট্রেন খুব আস্তে চলেছে গতকাল। বাথ স্টেশনে পৌঁছতে 8:30 মতো বেজে গিয়েছিল। গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলাম আমি। সেটা সেখানে লিখে লন্ডনে গিয়েছিলাম। তাই বাথে ফেরার পর নিজের গাড়ি নিজে চালিয়ে পাই হলের পথ ধরতে হয়েছে আমাকে। যতক্ষণে ফিরে আসি এখানে ততক্ষণে ঘড়িতে 9:20 মতো বেজে গেছে। আরেকটা কথা, ড্রাইভওয়েতে যখন ঢুকছি আমি তখন আমার সামনে দিয়ে বেরিয়ে যায় একটা গাড়ি। মাথা ঝাঁকালেন চাপ। কথাটা আগেও বলেছেন আপনি লেডি পাই। ওই গাড়ির ড্রাইভারকে বোধহয় দেখতে পাননি আপনি, তাই না? দেখতে পাইনি মানে এক ঝলক তাকিয়েছিলাম, কিন্তু ঠাহর করতে পারিনি ড্রাইভিং সিটে কে বসেছে, কোনো পুরুষ নাকি কোনো মহিলা। তবে যতদূর মনে হয় আমার একজন পুরুষই চালাচ্ছিল সবুজ রঙের গাড়িটা। রেজিস্ট্রেশন প্লেটে দুটো অক্ষর নজর পড়েছে আমার, এফ এবং পি। আগেও বলেছি আপনাকে। ওই একজনই কি ছিল গাড়ির ভেতরে? হ্যাঁ, তার কাঁধ আর মাথার পেছনটা দেখেছি আমি। আরেকটা হ্যাট পরেছিল সে। পান্ট বললেন, গাড়িটা চলে যেতে দেখেছেন আপনি? হ্যাঁ, যে চালাচ্ছিল গাড়িটা তাড়াহুড়ো ছিল তার। মোচড় নিয়ে যখন মেইন রোডের দিকে গেল সে, তখন রাস্তার সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণের বিশ্রী আওয়াজও শুনতে পেয়েছি আমি। বাথের দিকে যাচ্ছিল সে? না, উল্টো দিকে। ঠিক আছে, তারপর কি করলেন আপনি? এগিয়ে গেলেন সদর দরজার দিকে? হ্যাঁ। বাড়ির ভেতরে কি তখন লাইট জ্বলছিল? হ্যাঁ, ভেতরে ঢুকলাম আমি। কেঁপে উঠলেন ফ্রান্সিস পাই। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার স্বামীকে, মানে ওর লাশটা। খবর দিলাম পুলিশে। ঘরের ভিতর নিরাপত্তা, কেউ কিছু বলছেন না। লেডি পাইকে দেখে মনে হচ্ছে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছেন তিনি। একসময় মুখ খুলেন পান্ট। আপনি কি আপনার স্বামীর সেই দেয়াল সিন্ধুকের কম্বিনেশন জানেন? হ্যাঁ জানি। আমার কিছু দামি গহনা রাখা আছে ওটার ভেতরে। ওটা কি জোর করে খোলা হয়েছে? না, মোটেও না লেডি পাই, আশ্বস্ত করলেন পান্ট। তবে আলামত দেখে আমার মনে হয়েছে গত কয়েকদিনের মধ্যে খোলা হয়েছিল ওটা। যে ছবি দিয়ে আড়াল করে রাখা হয়েছিল ওটা, সেটা একদিকে একটুখানি সরে ছিল। কাজটা সম্ভবত ম্যাগনাসের। ওই সিন্ধুকের ভেতরে টাকা পয়সা রাখে সে, মানে রাখত, ব্যক্তিগত কাগজপত্র রাখত। কম্বিনেশনটা বলবেন? জিজ্ঞেস করলেন চাপ। কাজ ঝাঁকলেন ফ্রান্সিস পাই। বাঁ দিকে 17, তারপর ডান দিকে 9, এরপর বাঁ দিকে 57, সবশেষে হাতল ধরে ঘোরাতে হবে 2 বার। ধন্যবাদ। সহানুভূতির হাসি হাসলেন পান্ট। আমি নিশ্চিত
আপনি ক্লান্ত, আপনাকে আর বিরক্ত করব না আমরা। তবে চলে যাওয়ার আগে কেবল দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথম প্রশ্নটা একটা নোটের ব্যাপারে। ওটা আপনার স্বামীর স্টাডি রুমের ডেস্কে পাওয়া গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নোটটা নিজের হাতেই লিখেছেন তিনি। নোটপ্যাডটা সঙ্গে করে নিয়ে এসেছেন চাপ, তবে সেটা একটা প্লাস্টিকের এভিডেন্স ব্যাগের ভেতরে ঢোকানো আছে। ওই অবস্থাতেই নোটটা লেডি পাইকে দেখালেন তিনি। পেন্সিলে লেখা লাইন তিনটার উপর দুটো নজর বলে দিলেন লেডি পাই। অ্যাশটন এইচ, MW এ গার্ল। হ্যাঁ, বললেন তিনি, ঠিকই বলেছেন। হাতের লেখাটা ম্যাগনাসের। আরেকটা কথা, এই নোট কি খুব সন্দেহজনক কিছু বলে মনে হচ্ছে আপনাদের কাছে? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো ভুল করছেন আপনারা। টেলিফোনে কথা বলার সময় এটা সেটা লেখার অভ্যাস ছিল, কারণ সে ছিল আসলে ভুলোমনা স্বভাবের। যা হোক, অ্যাশটন এইচকে বা কি জানি আমি, RMW, যতদূর মনে হয় ওটা কারণ নামের আদ্যাক্ষর। পান্ড বললেন, খেয়াল করেছেন কিনা জানি না, MWর এমটা কিন্তু বড় হাতের আর ডাব্লিউটা ছোট হাতের। সেক্ষেত্রে ওটা কোনো শব্দ হতে পারে। এই অভ্যাসও ছিল ম্যাগনাসের। মনে করুন আপনি ওকে পত্রিকা বা নিউজ পেপার কিনতে বললেন, সেক্ষেত্রে সে কি নোট লিখত জানেন? বড় হাতের N আর ছোট হাতের P। আচ্ছা, এরকম কি হতে পারে ওই MW আসলে কারোর নাম, এবং সে লোক যে কোনো কারণেই হোক রাগিয়ে দিয়েছিল স্যার ম্যাগনাসকে? কারণ আর কোনো নোট লেখেননি তিনি, বরং আগের লেখাটার নিচে কয়েকটা দাগ টেনেছেন। একটু খেয়াল করলে দেখতে পাবেন রাগের চোটে পেন্সিল দিয়ে পৃষ্ঠাটা প্রায় ছিঁড়ে ফেলেছেন তিনি। না, ওই ব্যাপারে কোনো ধারণা নেই আমার। একটা মেয়ে, কথাটার মানে কি জিজ্ঞেস করলেন চাপ। কোনো মেয়ের কথা বলতে চেয়েছিলেন স্যার ম্যাগনাস? সেটাও বলতে পারবো না আপনাদেরকে, তবে নতুন একজন হাউসকিপারের দরকার হয়ে পড়েছিল আমাদের। হতে পারে কেউ একজন কোনো একটা মেয়ের কথা বলেছিল ম্যাগনাসকে। আপনাদের আগের হাউসকিপার ম্যারি ব্ল্যাকিস্টেন, কথাটা শুরু করলেন পান্ড, কিন্তু শেষ করলেন না। হ্যাঁ, আসলে খুব খারাপ একটা সময় পার করছি আমরা, ভয়ঙ্কর খারাপ। দুর্ঘটনাটা যখন ঘটে তখন আমি আর ম্যাগনাস ছিলাম দক্ষিণ ফ্রান্সে। আমার বিয়ের পর থেকে দেখছি এই বাড়িতে কাজ করছে মেরি, আর আগে থেকে এখানে কাজ করতো সে। ম্যাগনাসের সঙ্গে সুসম্পর্ক ছিল, বলতে গেলে পূজাই করত। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ওই মহিলাকে বিরক্তিকর লাগতো আমার কাছে। মৃত কোনো মানুষের ব্যাপারে এভাবে কথা বলাটা উচিত না, তারপরও বললাম। আর কিছু কি জানতে চাওয়ার আছে আপনাদের? আপনার স্বামীর লাশ যেখানে পাওয়া গেছে সেখানকার একটা দেয়াল থেকে একটা পেন্টিং সরিয়ে ফেলা হয়েছে বলে মনে হয়েছে আমার। দরজার পাশে ঝুলছিল ওটা। ওই পেন্টিংয়ের সঙ্গে ম্যাগনাসের হত্যাকাণ্ডের কি সম্পর্ক? আমার কাছে প্রতিটা ডিটেইলে ইন্টারেস্টিং লেডি পাই। ওটা আমার পোর্ট্রেট ছিল। এমন ভঙ্গিতে বললেন ফ্রান্সিস পাই, দেখে মনে হলো জবাবটা দিতে চাইছেন না তিনি আসলে। ওটা পছন্দ হয়নি ম্যাগনাসের, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘটনাটা কি গত কয়েকদিনের মধ্যে ঘটেছে? হ্যাঁ, বড়জোর সপ্তাহখানেক আগে, তবে ঠিক কবে ঘটেছে সেটা মনে করতে পারছি না। শুয়ে পড়লেন ফ্রান্সিস পাই, ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইছেন অনেক কথা বলে ফেলেছেন। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালেন পান্ট, তার দেখা দেখে উঠে দাঁড়ালেন চাপ আর ফ্রেজারও। ঘর থেকে বেরিয়ে এলেন তারা তিনজন। দরজাটা লাগিয়ে দিয়ে নিচু গলায় চাপ বললেন, লেডি পায়ের সঙ্গে এতক্ষণ কথা বলে কি মনে হলো? ফ্রেজার বলল, মনে হলো লন্ডনের ব্যাপারে মিথ্যা বলছেন তিনিও। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো কেনাকাটার নাম করে তিনি আর ডার্টফোর্ড একসঙ্গে কাটিয়েছেন গতকালের বিকেলটা, অথচ একটা কিছুই কেনেননি তিনি। পান্ডের দিকে তাকালেন চাপ। আমার মনে হয় না নিজেদের মধ্যে একই বিছানা ভাগাভাগি করতেন স্যার ম্যাগনাস আর লেডি পাই, বললেন পান্ড। অর্থাৎ তারা একই বিছানায় ঘুমাতেন না। জানলেন কিভাবে? ঘরের ডেকোরেশন দেখে, এমব্রয়ডারি করা বালিশ দেখে। ওই ঘরে কোনো পুরুষের চিহ্ন মাত্র নেই। আনমনে মাথা ঝাঁকিয়ে চাপ বললেন, তাহলে এখন পর্যন্ত এমন দুজনের খোঁজ পাওয়া গেছে স্যার ম্যাগনাসকে খুন করার পেছনে কোনো না কোনো কারণ ছিল যাদের। প্রথমেই আছেন লেডি পাই। স্যার ম্যাগনাসকে সরিয়ে দিতে পারলে তার সব টাকা পয়সা চলে যাচ্ছে লেডি পায়ের হাতে। হয়তো ঠিকই বলেছেন আপনি,
ডিটেকটিভ ইন্সপেক্টর, দেয়াল সিন্দুকটা খুললে সেটার ভেতরে স্যার ম্যাগনাসের উইল পাওয়া যেতে পারে। তবে পাই পরিবার বহু বছর ধরে বাস করছে এই বাড়িতে। এরকম প্রাচীন পরিবারগুলোতে উত্তরাধিকারী একটা চিরচরিত বন্টননামা থাকে সাধারণত, বাবার পর ছেলে, ছেলের পর নাতি, এরকম। সেই হিসেবে স্যার ম্যাগনাসের সবকিছু মালিক হওয়ার কথা ছিল তার ছেলে ফ্রেডির। দেয়াল সিন্দুকটা দেখতে যতটা আকর্ষণীয়, সেটার ভেতরে জিনিসপত্র তত আকর্ষণীয় না। প্রথমে পাওয়া গেল কিছু গহনা, তারপর বিভিন্ন রকমের নোট আর কয়েন মিলিয়ে পাওয়া গেল 100 পাউন্ড। কিছু ডকুমেন্টও পাওয়া গেল, সেগুলোর কোনোটা সাম্প্রতিক সময়, কোনোটা আবার 20 বছরের পুরনো। খতিয়ে দেখার জন্য ওই ডকুমেন্টগুলো নিলেন চাপ। পান্টকে বিদায় জানিয়ে রওনা দিলেন হ্যামসওয়েলের উদ্দেশ্যে। বাসায় ফিরবেন, সেখানে তার জন্য অপেক্ষা করার কথা তার স্ত্রী হ্যারিয়েটের। ফ্রেজারকে নিয়ে কুইন্স আর্মসের পথ ধরলেন পান্ট। ভিলেজ স্কোয়ার এক কোনায় বাস শেল্টারের আবার জড়ো হয়েছে বেশ কিছু লোক। কিছু একটা দেখছে কেউ, অথবা কোথাও কিছু একটা ঘটেছে। গ্রামের বাকিরা এখন জানতে চায় ঘটনা কি। কি ব্যাপার? গাড়ি পার্ক করে রাখার সময় বলল ফ্রেজার পান্টকে। দেখা দরকার, বললেন পান্ট। গাড়ি থেকে নামলেন তারা দুজন, এগিয়ে গেলেন জটটার উদ্দেশ্যে। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে হোয়াইট হেডস অ্যান্টিক্স এবং জেনারেল ইলেকট্রিক্স স্টোরটা। বিকেলের আলো ফুরিয়ে আসছে, চারপাশ কেমন স্তব্ধ। জড়ো হওয়ার লোকগুলো কি বলা বলি করছে সেসব শুনতে অসুবিধা হলো না। সাহস আছে মেয়েটার, বলল কে যেন। আরে কি বলেন, ওর তো লজ্জিত হওয়া উচিত। হ্যাঁ ঠিকই তো, যা করেছে ওরা সেটা আবার বলে বেড়াচ্ছে সবাইকে। পান্ট অথবা ফ্রেজারকে কাউকে খেয়াল করেনি গ্রামবাসীদের কেউ। যতক্ষণে করলো তারা কাজটা, ততক্ষণে দেরি হয়ে গেছে। ফ্রেজারকে নিয়ে তাদের কাছাকাছি পৌঁছে গেছেন পান্ট। তাদেরকে পথ করে দেওয়ার উদ্দেশ্যে সরে দাঁড়ালো তাও চারজন। কি নিয়ে আলোচনা করছিল জড়ো হওয়া লোকগুলো দেখতে পেলেন পান্ট। বাস শেল্টারের পাশেই লাগানো আছে কাচের একটা ডিসপ্লে কেস। হরেক রকমের কাগজ পিন দিয়ে গাঁথা আছে সেটার ভিতরে। কাউন্সিলিং মিটিংয়ের সর্বশেষ নোট, গির্জার খবরাখবর, আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে ইত্যাদি। ওসব কাগজের ভিড়ে টাইপ করা একটা কাগজ দেখা যাচ্ছে, যার জন্য প্রযোজ্য। এই গ্রামে রবার্ট ব্ল্যাকস্টোনের ব্যাপারে বিভিন্ন রকমের গুজবে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল 9টার সময় দুঃখজনক মৃত্যু হয়েছে ওর মায়ের। কেউ কেউ বলেছে ওই ঘটনায় নাকি হাত আছে রবার্টের। এসব অপবাদ ক্ষতিকর, ভ্রান্ত, ধারণাপ্রসূত এবং সম্পূর্ণ ভুল। কারণ যখন মারা যান রবার্টের মা মিসেস ম্যারি ব্ল্যাকস্টোন, তখন আমি রবার্টের সঙ্গে গ্যারেজের উপরতলায় ওর যে ফ্ল্যাট আছে সেখানে ছিলাম। সারা রাতে একসঙ্গে ছিলাম আমরা। যদি দরকার হয় আদালতে অথবা আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সামনে এই কথা শপথ করে বলতে রাজি আছি আমি। রবার্টের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে আমার, কিছুদিনের মধ্যে বিয়ে করব আমরা। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কিছুটা হলেও করুণা প্রদর্শন করুন আমাদের প্রতি, এবং এসব বিদ্বেষপরায়ণ গুজব ছড়ানো বন্ধ করুন। জয় স্যান্ডারলিং। কি বলবে ভেবে পাচ্ছে না জেমস ফ্রেজার। মানসিক একটা ধাক্কা খেয়েছে সে। ডিসপ্লে কেসের সামনে থেকে সরে আসার সময় বিড়বিড় করে বলল, এই নোটিশ লেখার সময় মেয়েটার মাথায় কি কাজ করছিল আসলে? কথাটা শুনে ফেললেন পান্ট। সরে এসেছেন তিনি। বললেন, মেয়েটার সাহসী স্বীকারোক্তিতে আশ্চর্য হয়েছ? সেক্ষেত্রে যদি বলি অন্য কিছু একটা তোমার নজর এড়িয়ে গেছে, তাহলে ভুল হবে না বোধ হয়। আমার নজর এড়িয়ে গেছে? কি সেটা? স্যার ম্যাগনাস পাইকে হুমকি দিয়ে যে চিঠি পাঠানো হয়েছে, আর জয় স্যান্ডারলিং যে স্বীকারোক্তি টাঙিয়েছে, একই টাইপরাইটার দিয়ে টাইপ করা হয়েছে ও দুটো। ঈশ্বর! চোখ পিটপিট করছে ফ্রেজার। আপনি নিশ্চিত? হ্যাঁ, খেয়াল করে দেখলে তুমিও বুঝতে পারতে ব্যাপারটা। একজন আদর্শ গোয়েন্দা আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমজন যে কোনো কিছু খেয়াল করে দেখে, দ্বিতীয়জন তা করে না। যা হোক, নিজের স্বীকারোক্তিতে যতগুলো ছোট হাতের এই ব্যবহার করা হয়েছে মেয়েটা, সবগুলোর লেজ দেখো কেমন ধূসর হয়ে গেছে। দেখলে মনে হয় ভেঙে গেছে। আবার যতগুলো ছোট হাতের টি ব্যবহার করেছে সে, সবগুলো বাঁ দিকে কাত হয়ে আছে কিছুটা। একই ঘটনা খেয়াল করেছিলাম স্যার ম্যাগনাসকে পাঠানো হুমকি চিঠিতেও। তার মানে শুধু একই মডেলের টাইপরাইটার ব্যবহার করে লেখা হয়নি ওই চিঠি আর স্বীকারোক্তি, বরং একই যন্ত্র দিয়ে লেখা হয়েছে ও দুটো। তার মানে আপনি বলতে চাইছেন
জয়েস স্যান্ডারলিংয়ে হুমকি চিঠি পাঠিয়েছে স্যার ম্যাগনাসের কাছে? হতে পারে। কিছুক্ষণ নীরবে একসঙ্গে হাঁটলেন তারা দুজন। একসময় পান্ট বললেন, আমার মনে হয় আসলে এই কাজ করতে বাধ্য হয়েছে মিস্টার স্যান্ডারলিং। কিসের কথা বলছেন? ওই স্বীকারোক্তি? মাথা ঝাঁকালেন পান্ট। এই গ্রামে ভালো একটা মেয়ে হিসেবে পরিচিত ছিল ওর। নিজের সে মর্যাদা বিলিয়ে দিয়েছে সে। ভালো মতোই জানে যা সে বলেছে সে কথা যদি ওর বাবা মায়ের কান পর্যন্ত পৌঁছায় তাহলে সেটার ফল কি হতে পারে। যা হোক, আর একটু তাড়াতাড়ি কাজ করতে হবে আমাদের। তাড়াতাড়ি কেন? এখনো পর্যন্ত 3 জন মারা গেছে। 3 জন? রবার্টের ছোট ভাই সহ বলছি আর কি। চতুর্থ কেউ মারা যাওয়ার আগেই। চতুর্থ? থমকে গেছে ফ্রেজার। কিন্তু ওই ব্যাপারে আর কিছু বললেন না পান্ট। শুধু মাথা ঝাঁকালেন। হেঁটে এগিয়ে যাচ্ছেন হোটেলের দিকে। বাস শেল্টারে এখনো জড়ো হয়ে আছেন লোকজন। নিজেদের মধ্যে এখনো ফুসফুসুর করছে তারা এবং থেকে থেকে মাথা ঝাঁকাচ্ছে। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরওয়েটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল এর 6ষ্ঠ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।